নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা। আজ ষষ্ঠ পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। এখন বিশ্ব প্রগতিতে বহির্প্রকৃতির সঙ্গে মানুষের অন্তর্প্রকৃতির এক ভারসাম্যহীন অবস্থা। তাহলে এই ভারসাম্যহীন অবস্থা বা অস্থিরতার নামই কি প্রগতি? আধুনিক নারী বিশ্ব প্রগতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যে শিক্ষা, সভ্যতা, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ প্রভৃতিকে প্রগতিশীলতার লক্ষণ মনে করে, অপরদিকে নারী তার স্বভাবজাত স্নেহ, মমতা, পবিত্রতা, মাতৃত্ব প্রভৃতি গুণগুলির উৎকর্ষ সাধনে ততটাই দীনতা প্রকাশ করে। গৃহের সুখ শান্তির দায়িত্ব নিতে নারী আজ নারাজ। আর্থ সামাজিক ক্ষেত্রে নারী আজ চায় সমান অধিকার, সমবন্টন। তাই নারী আজ গৃহকোণ ছেড়ে বাইরে এসেছে। বিবাহিত জীবনে যে শুধুমাত্র সন্তান ধারণই তার মাতৃত্বের সীমারেখা নয়, তাকে যথার্থ লালন পালন করে দেশের ভবিষ্যৎ সুসন্তান ও সুনাগরিক করে গড়ে তোলারও দায়িত্ব যে একজন সুগৃহিণী ও আদর্শ জননীরই। আধুনিক প্রগতিশীল নারী তা মানতে নারাজ। সে যখন পুরুষের সঙ্গে সমান অধিকারের দাবিতে নেমে প্লেন ওড়াচ্ছে, চাঁদে যাচ্ছে, অসীম শক্তি ও সাহসে ভর করে, তখন সে গৃহকোণে সন্তান ও স্বামীর সেবায় বাসন মাজতে যাবে কোন দুঃখে? ওভাবে সে আত্মশক্তির অপচয় বা করবে কেন? কিন্তু নারীত্ব ও মাতৃত্ব দুটি যে সম্পূর্ণ নারীরই, কাজেই প্রগতির যত দোহাই দেওয়া হোক, এই শূন্যস্থান তো নারীকেই পূর্ণ করতে হবে। আসলে সব কিছুর মতো প্রগতি বিষয়টিও আপেক্ষিক। আর কোনো সার্বজনীন পরিকাঠামো তৈরি করা যায় না দেশকাল ভেদে, জলবায়ু ভেদে, ব্যক্তিগত সংস্কার বা রুচি ভেদে। ঐতিহ্য ভেদে প্রগতির আকার ও প্রকার ভিন্ন হতে বাধ্য। জাপান বা রাশিয়ার নারী প্রগতির সঙ্গে ভারতীয় নারী প্রগতির একীকরণ সম্ভব নয়, অথবা তা ব্যর্থ প্রচেষ্টাতেই পর্যবসিত হবে। ভারতীয় নারীকে তার ঐতিহ্যের মূল বাতাবরণেই প্রগতিশীল হতে হবে। অর্থাৎ যদি বলা হয় নারী শক্তির প্রতীক, তবে তাকে শুধু অসুর বা দুর্জন বা মন্দ শক্তির বিরুদ্ধে চণ্ডিকা শক্তির প্রতীক প্রমাণ করলেই হবে না, তাকে কন্যা, জায়া, জননী রূপেও একাধারে প্রতিষ্ঠিত হতে হবে। যুগের সঙ্গে তাল রাখতে গিয়ে তার ঐতিহ্যকে জলাঞ্জলি দেবে কেন? তবে কি ভারতীয় ঐতিহ্যের সব কিছুই শুভ? না। দেশ ও কালের বিবর্তনে যে দিকগুলি পরীক্ষিত সত্য ও মঙ্গলদায়ক, তাই গ্রহণীয় ও বরণীয়। ভারতীয় ঐতিহ্যে নারী তার যৌবন মদিরায় নয়, গৃহিণী ও জননী রূপেই আদর্শ স্থাপন করেছেন। তাই সেই রূপেই তিনি গ্রহণীয়া ও বরণীয়া। অন্যান্য দেশের মতো আর্থ সামাজিক ক্ষেত্রে সমান অধিকারের পাল্লায় নেমে যদি এই দুটি ক্ষেত্রে সুস্থ মানসিকতা বা সুউচ্চ আদর্শের পরিচয় দিতে না পারে, তবে ভারতীয় নারী প্রগতির বদলে দুর্গতি ডেকে আনবে দেশে, যতই সে আর্থ সামাজিক ক্ষেত্রে সমান অধিকার লাভ করুক। সেই সুমহান আদর্শ স্মরণ করেই স্বামী বিবেকানন্দ বলতেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। কাজেই এই সীতা সাবিত্রী দেশে জন্মে যে কোনো প্রগতিশীল নারীকে তার সতীত্ব, পাতিব্রত্য, মাতৃত্ব প্রভৃতি গুণগুলি আয়ত্ত করতে হবে এবং তার উৎকর্ষ সাধনও করতে হবে আর্থ সামাজিক ক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান অধিকারের দাবি নিয়ে দরবার করার সঙ্গে। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিতা হয়ে সন্তানকে স্কুল বোর্ডিংয়ে পাঠিয়ে স্বামীর সঙ্গে 10টা 5টা অফিস করে উভয়ের যৌথ উপার্জনের দ্বারা সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার নাম নিশ্চয়ই প্রগতিশীলতা নয়। অন্তত ভারতবর্ষের সুমহান ঐতিহ্যের দৃষ্টান্ত সামনে রাখলে এ ব্যাপার এদেশের মাটিতে বেমানান। ভারতবর্ষের নারীকেও অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে, দেশ বিদেশের খবরও রাখতে হবে, প্রয়োজন মতো তাকে অর্থ উপার্জনের চেষ্টাও করতে হবে। অবশ্যই তা বিলাস ব্যসন, উচ্চ সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য নয়। কিন্তু ভারতীয় নারীর আদর্শগত প্রেম, পবিত্রতা, দয়া, মায়া, সেবা, স্নেহ, মমতা প্রভৃতি সহজাত গুণগুলিও বজায় রাখা চায়। তা না হয়ে অন্য উন্নত বা উন্নতিশীল দেশের নারী প্রগতি যে খাতে প্রবাহিত, ভারতীয় নারী সে ভাবধারায় সর্বাংশে অভিষিক্ত হলে তা দেশের মাটিতে দূষিত ক্ষতেরই সৃষ্টি করবে এবং আগামী প্রজন্মকেও অনিবার্যভাবে সেই রোগেরই শিকার হতে হবে।
আমার মতে ভারতবর্ষের মতো দরিদ্র অথচ উন্নয়নশীল দেশের নারী প্রগতি ত্রিধারায় বিভক্ত হলে ভালো হয়। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বা শ্রমজীবী নারী। নারী সমাজ বা সংসারকে এই ত্রিধারায় বিভক্ত করে আর্থ সামাজিক ক্ষেত্রে নারীর সমান অধিকারের কথা ভাবলেই মনে হয় ভালো হবে। আগেও বলা হয়েছে, প্রগতি ব্যাপারটি আপেক্ষিক। উচ্চবিত্ত নারী ও নিম্নবিত্ত নারীর প্রগতি কি একীকরণ করা সম্ভব? যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে প্রগতি প্যারেড বা প্রগতিকরণ শুরু হলে নিম্নবিত্ত নারীরা কোনোদিনই উচ্চবিত্ত নারীর সামিল হবে না। সমান অধিকারের বিষয়টি কেবল পুরুষ নারীতে ভাবা হবে, উচ্চবিত্ত নারীর সঙ্গে নিম্নবিত্ত নারীর নয় কেন? নিম্নবিত্ত নারীরই আর্থ সামাজিক ক্ষেত্রে অধিক সুযোগ সুবিধা দরকার। মা শারদামণির জীবনচর্যা যদি আধুনিক নারী প্রগতির অন্যতম দিগদর্শন করা হয়, তবে তার আগামী প্রজন্ম নিঃসন্দেহে সুখী হবে। নারীর সব রকম প্রগতিশীলতা, যা নারীকে মহিমামণ্ডিত ও সুষমামণ্ডিত করে, তার অন্তরের গুণগুলিকে বিকশিত করে, তার প্রতি মায়ের পূর্ণ সমর্থন ও আস্থা ছিল। মা উচ্চশিক্ষার ডিগ্রিধারী না হয়েও সর্বদা স্ত্রী শিক্ষার উপর জোর দিয়েছেন। তার পরিচিত ও আত্মীয় সব মেয়েদেরই নিবেদিতা স্কুলে পাঠিয়েছেন। নিজে ইংরেজি ভাষায় অজ্ঞ হয়েও সে ভাষার প্রতি তার কৌতূহল ছিল। আমরা জানি, সে ভাষাভাষী স্বামীজির শিষ্য শিষ্যাদের তিনি অসীম স্নেহ মমতায় ভরে দিয়েছিলেন। তিনি মেয়েদের গৃহকর্ম নিপুণা হতে উৎসাহ দিতেন। প্রয়োজন বোধে মেয়েদের স্বাবলম্বী হতেও বলতেন, অবশ্যই স্বামীর মত থাকলে। মেয়েদের স্বাভাবিক নম্রতা, লজ্জা, সরলতা, পবিত্রতা প্রভৃতি ভাবগুলি যেমন বজায় রাখার জন্য উৎসাহ দিতেন, আবার অত্যাচারিতা মেয়েকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও তিনি বলতেন। কিন্তু একই সঙ্গে ভাগ্যদোষে অধঃপতিতা নারীকেও তিনি ঘৃণা করতেন না। তাকে অসীম স্নেহে, আশা ও উৎসাহের বাণী শুনিয়ে উন্নত পথে পরিচালিত করতে চেষ্টা করতেন। সর্বোপরি তিনি নারীর মাতৃত্ব, সহনশীলতা, ত্যাগ ও সেবাকেই সর্বোচ্চ স্থান দিতেন। সেই পথেই তিনি গৃহে ও সমাজে শান্তি ও সুখের কথাই ভেবেছেন। ইংরেজ শাসনে মহারানী ভিক্টোরিয়ার কালে বসবাস করে তার কোনো কোনো নীতির উচ্চ প্রশংসা করলেও দেশের স্বাধীনতা ও সাম্যই তার কাম্য ছিল। আবার একদিকে যেমন স্ত্রী শিক্ষার উচ্চ প্রশংসা করতেন এবং প্রয়োজনবোধে স্ত্রী স্বাধীনতা অর্থাৎ পুরুষের মতো স্বাবলম্বী হওয়া এবং সাম্যেরও তিনি পক্ষপাতী ছিলেন, কিন্তু দেশাচার কুলাচার যথাসম্ভব বজায় রাখতেও উৎসাহ দিতেন। সবার উপরে নারীর নারীত্ব অর্থাৎ তার বহিরঙ্গের বসনভূষণের শুচিতা বা শুদ্ধ রুচির মতো তার অন্তঃসুচিতা বিষয়ে সর্বদা অবহিত রাখতেন। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত করে সমাজে সংসারে শান্তি ও সুখ আনায় মায়ের ব্রত। বলেন, সংযমে মানুষ দেবতা হয়। ঠাকুর বলতেন, 12 বছর যে সংযম পালন করে তার ভিতরে পদ্মফুল ফোটে, গায়ে পদ্মগন্ধ বেরোয়। যে চিরকাল সংযম অভ্যাস করে তার সমস্ত আনন্দ ব্রহ্মরন্ধ্রে গিয়ে দাঁড়ায়। নিম্নদিকে কোনো আনন্দ থাকে না, এই সকল ঊর্ধ্বরেতার কেবল ঊর্ধ্বমুখীন আনন্দ। যার মনে ত্যাগ ধর্ম আছে, যে সংসারে অনেক জিনিস ছেড়ে দিয়ে শান্তি পায়, এই আনন্দ ও শান্তিরই পথ প্রদর্শিকা মা শারদামণি। যে সমাজ সংসার নারীকে ভোগবতী দেখতে অভ্যস্ত, যুগ ও কালের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেও তাকে কিভাবে ভগবতীতে রূপান্তরিত করা যায়, মা শারদামণির জীবনচর্যা তারই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। স্বামীজি বোধহয় তাই বলেছেন যে, এই মহান আদর্শ সামনে রেখে চললে ভারতে আবার সব গার্গী মৈত্রেয়ী জন্মাবে। তাই মনে হয় আধুনিক বিশ্বের নারী প্রগতির ফ্যাশন প্যারেডে যোগ দিয়ে অথবা গা ভাসিয়ে দিয়ে আর যাই হোক, ভারতবর্ষ অন্তত তাতে লাভবান হবে না। কারণ এই দেশের নারীর ঐতিহ্যও যেমন স্বতন্ত্র, তার আদর্শের উপমা অন্যত্র পাওয়া দুর্লভ। সারা বিশ্ব পরিভ্রমণ করে স্বামী বিবেকানন্দের কণ্ঠ এ বিষয়ে তাই সোচ্চার। এ সীতা সাবিত্রীর দেশ। পুণ্যক্ষেত্র ভারতে এখনও মেয়েদের যেমন চরিত্র, সেবাভাব, স্নেহ, দয়া, তুষ্টি ও ভক্তি দেখা যায়, পৃথিবীতে কোথাও তেমন দেখলুম না। আধুনিক ভারতের নারী প্রগতির পতাকাবাহীরা কি এসব স্মরণ রেখে সম্মুখে এগোবেন না? নানা রূপে শ্রী শ্রী মা শারদা দেবী। 1. আদর্শ ঘরণী। দ্য কিংডম অফ হেভেন ইজ রিভিলড আনটু babes but is hidden from the wise and the prudent. বাইবেল। বালকটির নাম রামময়। রামময়ের বাড়ি জয়রামবাটির খুব কাছেই, তাই তার শ্রী শ্রী মায়ের কাছে যাতায়াতের কোনো অসুবিধা নেই।
বালকের যেমন মাই সব, মাকে ঘিরেই যেমন ছোট ছেলের যত আদর আবদার ও জোর জবরদস্তি, এই বালক রামময়ের আচরণও শ্রী শ্রী মায়ের সঙ্গে সেই রকম। রামময়ের খুব ফুলের বাগানে করার শখ, আর শ্রী শ্রী মাও খুব ফুল ভালোবাসেন। তাই রামময় মায়ের বাড়ির উঠোনে ও কাছেই পুণ্য পুকুরের পাড়ে জুঁই, বেলি, পদ্মকরবী, গাঁদা এমনি হরেক রকম গাছ লাগায়। সেই গাছগুলি বড় হতে দেখে মায়ের কত আনন্দ। একদিন রামময় এসে দেখে যে মা একটি খুরপি হাতে নিয়ে নিজেই গাছগুলি পরিচর্যা করছেন। আর যাই কোথা, রামময় ছুটে এসে মায়ের হাত থেকে খুরপিটি কেড়ে নিয়ে বলে, আমি এসব করব, আপনাকে করতে হবে না। মা সহজেই বোঝেন যে তার রামময় চটেছে, তাই সস্নেহে বলেন, তুমি তো সব করো, আমি জুঁই খুব ভালোবাসি কি না, তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। ছেলের আবদারে মায়ের কিন্তু গাছে জল সিঞ্চন করা আর সম্ভব হয় না। তার বদলে মা তার আদুরে একগুঁয়ে ছেলেকে শান্ত করেন, তৃপ্ত করেন তার অপার্থিব স্নেহ সিঞ্চনে, যার আস্বাদ পেয়ে এই বালক রামময়ী হলেন পরবর্তীকালে স্বামী গৌরীশ্বরানন্দ। এইভাবে রামময় মহারাজ তার শৈশবেই শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এলেন, আর তার সে সময়ের বালক সুলভ আদর আবদারেই মায়ের সেই অপার্থিব স্নেহ পীযূষ লাভে ধন্য হলেন। তিনি দেখলেন নয়ন ভরে জগজ্জননীকে পল্লী বাংলারই এক ঘরণী রূপে, আর মনে প্রাণে উপলব্ধি করলেন শ্রী শ্রী মায়ের স্বরূপ। স্নেহ বাৎসল্যে, কর্তব্য নিষ্ঠায়, হাসিতে পরিহাসে সর্বত্রই তিনি মা জননী। শ্রী শ্রী মায়ের সেই ঘর আলো করা ঘরণী রূপেরই কয়েকদিনের স্মৃতি স্বামী গৌরীশ্বরানন্দের। খুঁটিনাটি বিষয়েও শ্রী শ্রী মার বেশ নজর ছিল। একদিন আমি খাবার জন্য শালপাতায় একটু জল ছিটাইয়া ঝাড়িয়া পাতিতেছি, এমন সময় মা বলিলেন, আহা, ছেলেরা খাবে, ভালো করে ধুয়ে নাও, নইলে ধুলো থাকবে। আরেকদিন আমি যখন আসন পাতিতেছি, তখন তিনি তাহার ঘরের বারান্দা হইতে দেখিয়া বলিলেন, সিধে হয়নি। আমি একটু আধটু পরিবর্তন করিবার পরেও বলিলেন, এখনও হয়নি। আমি কোথায় ভুল হইতেছে ধরিতে না পারায় তিনি নিজে আসিয়া ঠিক করিয়া পাতিয়া দিলেন। তখন দেখিলাম সব আসনগুলি সমান্তরাল ও সামনের দিকটি এক সরল রেখায় হইল। একদিন একটি খুব বড় বেল কাশী হইতে কোনো ভক্ত আনিয়াছিলেন। মা ওই বেলটি তার খাটের তলায় রাখিয়াছিলেন। তিনি নলিনীদির ঘরের বারান্দায় বসিয়া তরকারি কুটিতেছিলেন। উহা শেষ করিয়া আমাকে বেলটি আনিয়া দিতে বলিলেন। আমি অত বড় বেল কখনো দেখি নাই, কাজেই উহাকে কুমড়া মনে করিয়া বলিলাম, আপনার খাটের তলায় তো বেল নেই মা। মা বলিলেন, আমি নিজে রেখেছি, কোথা যাবে, ভালো করে দেখো। আমি আবার বলিলাম, না মা, বেল নেই। তখন তিনি বলিলেন, খাটের তলায় কি আছে? আমি উত্তর করিলাম, একটি কুমড়ো আছে। তখন তিনি হাসিতে হাসিতে বলিলেন, ওই কুমড়োটাই নিয়ে এসো। আমি হাতে লইয়াই বুঝিলাম উহা বেল। তখন মা আরও হাসিতে লাগিলেন। রাসবিহারী মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দ খুব অল্প বয়সে মায়ের কাছে আসেন। যে বৈরাগ্যের আগুন তার অন্তরে জ্বলছিল, মায়ের স্নেহে ও কৃপায় তা শতগুণ বর্ধিত হয়। মাতৃ সান্নিধ্যে অনুক্ষণ থেকে তিনি দেখলেন মায়ের আশ্চর্য ব্যক্তিত্ব। সব ব্যবহারই তার লৌকিক, কিন্তু তারই মধ্যে যেন আবার দেখা যেত অলৌকিকত্বের নিশানা। মা সংসারে থেকেও সংসারের ঊর্ধ্বে। সংসারকে অস্বীকার করে নয়, লোকশিক্ষার জন্য তিনি স্বেচ্ছায় সংসারের দায় দায়িত্ব বহন করিতেছেন, কিন্তু সংসারের কোনো মালিন্য দোষ তাকে স্পর্শ করতেও পারেনি। উপরন্তু সংসারের তাপিত মানুষকে দেখিয়েছেন সংসারে থেকেও কিভাবে সংসারের ঊর্ধ্বে ওঠা যায়। সংসারে থেকেও যে ধর্মাচরণ করা যায়, সে পথেও যে ভক্তি লাভ ও জ্ঞান লাভ সম্ভবপর, মায়ের জীবনধারা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্বামী অরূপানন্দ জয়রামবাটিতে গিয়ে দেখেন যে মা সংসারের সব কাজই করছেন। কত পরিশ্রম তার! কখনো রুটি বেলছেন, কখনো ধান ভানছেন, কোনো অহংকার অভিমানের লেশ মাত্র নাই। অথচ দেশ বিদেশের ভক্তরা তখন এই মায়ের নামে মাতোয়ারা। কেউ তাকে জগদম্বা, কেউ বা দেবী ভগবতী, যার যেমন ভক্তি বিশ্বাস সেইভাবেই তাকে শ্রদ্ধা ভক্তি জানাতে শুরু করেছেন। স্বামী অরূপানন্দ তাই জয়রামবাটিতে এসে মায়ের এই গৃহিণী রূপ দেখে খুবই বিস্মিত হন। কখনো বা মুখ ফুটে বলেই ফেলেন, মা, এসব কি, মায়া নাকি? কখনো বা মায়ের অক্লান্ত পরিশ্রম দেখে মন তার সহানুভূতিতে ভরে ওঠে, বলেন, মা, তোমার এত খাটুনি কেন? মায়ের সস্নেহ জবাবে স্বামী অরূপানন্দের একথা কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে কোনো স্বার্থে নয়, সংসারে আদর্শ স্থাপনের জন্যই মায়ের স্বেচ্ছায় এই মায়া স্বীকার। ভ্রাতুষ্পত্রী রাধারানীকে মানুষ করার দায়িত্ব গ্রহণ করে কত শারীরিক ও মানসিক কষ্টই না তাকে স্বীকার করতে হয়েছে।
রাধারানীর শত আদর আবদারে সর্বদাই জর্জরিত হয়েছেন মা। শুধু কি এই রাধারানী বা রাধু, তার পাগলি মাও কতভাবেই না তাকে করেছে তিতি বিরক্ত। স্বামী অরূপানন্দ এর কত নমুনাই দেখেছেন, অথচ মা এদের কাউকে বর্জন করেননি। সব সময়ই এদের দেখেছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে। অথচ শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মা চেয়েছিলেন তার মনকে মায়ামুক্ত নির্বিষয় করে রাখতে। শ্রীরামকৃষ্ণ বিহনে জীবনে যে তার কাছে অসার, শূন্য। তার নিজের ভাষায় যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা। আজ ষষ্ঠ পর্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।